ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন মিরাজ শান্ত সহ ৫ ক্রিকেটার। ভিসা জটিলতায় আজ যাওয়া হচ্ছে না নাইম শেখের। বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন সুর, মাঠে থেকে যাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা তামিম প্যানেল গুরুতর অভিযোগ তুললেও গ্রহণযোগ্য ভোটের আশা বাদল তামিমদের। ইলেকশন মতো হচ্ছে আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। হংকং ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক বাফুফে। জাতীয় স্টেডিয়ামে নারীদের জন্য থাকবে আলাদা গেট। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠছে তপু, সুমন ও আল আমিন। এবং তৃণমূলের ফুটবল উন্নয়নে মনোযোগী ফেডারেশন। জেলা থেকে ভালো খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ের পাইপলাইন শক্তিশালী করার প্রত্যয় তাবিথ আওয়ালের। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে, জানবো ম্যাচের সবশেষ তথ্য। আবারও জয়ের খবর দিয়ে হাজির হলাম দর্শকদের সামনে। আসলে গতকাল বাংলাদেশ একটা ম্যাচ জেতার পর আজকে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে, এবং সেই অনুপ্রেরণার প্রেক্ষিতে আজকে আবারও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে জয় ছিনিয়ে আনলেন। বিশেষ করে আজকে যার অবদান অস্বীকার করার মতো নয়, গতকালও সেই নুরুল হোসেন সোহান অনেকটা অবদান রেখেছিল। আজকে ঠিক একইভাবে সেই নুরুল হোসেন সোহান বাংলাদেশ দলকে জেতানোর জন্য ত্রাতা হিসেবে আসলে আবির্ভূত হয়েছেন। আসলে আমরা আজকে যেটা দেখতে পেয়েছি, বিশেষ করে এই সংযুক্ত আরব আমিরাতের শারজার মাঠে গতকাল যখন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়, তখন এশিয়া কাপের যে হতাশা ছিল সেটার গ্লানি নিয়ে অনেক কিছু দর্শক মাত্র স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আজকে গতকালের ম্যাচ যখন জিতে যায়, আজকে হাজার হাজার মানুষ আশা নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন এবং তারা আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশ আজকেও জিতবে, এবং বাংলাদেশের টাইগাররা সেই প্রতিশ্রুতি আজকেও রেখেছেন। এবং আশা করা যাচ্ছে আগামী যে ম্যাচটা রয়েছে টি-20 ম্যাচ, সেটা জেতার মধ্য দিয়ে তারা হোয়াইট ওয়াশ করবেন আফগানিস্তান দলকে। আজকে আমি দর্শকদের একটু মতামত চাইবো এখানে। আজকে ম্যাচটা কিরকম দেখলেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, প্রথমত অনেক ভালো লাগছে প্রথমে। তো আসলে আমরা কালকে যে ওপেনিং আমাদের যে ধারাবাহিকতাটা ছিল, আজকে সেই ধারাবাহিকতাটা রাখতে পারে নাই। এটার জন্য আমরা আসলে অনেক কষ্ট পাইছি। সারা দেশের, সারা ওয়ার্ল্ডের ক্রিকেটটা মানে ডেভেলপ হয়, উন্নত হচ্ছে। আমাদের দেশের ক্রিকেটটা এখন পর্যন্ত উন্নত হচ্ছে না। আমরা ইজিলি ম্যাচকে আমরা সবসময় ডিপ্রেশনে ফেলাই, মানে আমরা সবসময় হাই প্রেসারে থাকতে হয়, লাস্ট মুভমেন্টে আসে। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন শেষ পর্যন্ত ম্যাচ জিতে চায়, এখন আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে যখন দেশ জিতে। আপনি বলেন যে কিরকম অনুভূতি? ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছে, কিন্তু আমি আর স্ট্রোকের রোগী, ওষুধ নিয়ে আসছি। জিতছি, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। লাস্ট একটু বলেন কিরকম লাগছে আজকে দ্বিতীয় দিন ম্যাচ জিতলো এবং এশিয়া কাপের হতাশা মুছে ফেলে আজকে আফগানিস্তানের সাথে ধারাবাহিকতা বজায় রাখছে বাংলাদেশ দল, সেটা কিরকম লাগছে? জি, ফার্স্ট শুরুতে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ফার্স্ট খেলা শুরু হওয়ার শুরুতে আমি একটা অনলাইনে বিজ্ঞাপন দিছিলাম, কথা বলছিলাম আজকে বাংলাদেশ উইন হবে, ডাউন হবে, প্লাস আমরা ব্যাটিং ফিল্ডিং ভালো হবে, সাথে আপনার আমাদের ফিল্ডিং বোলিংটা ভালো হবে। আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, কেমন লাগছে আজকে বাংলাদেশ? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, एशिया कप हार के भी मुश्किल नहीं है, हम लोग बंगाली है, हाल नहीं छोड़ेगा। আমাদেরকে হতাশ করছে এশিয়া কাপে, কিন্তু এখন এই দুটো ম্যাচ আমার সিরিজ উইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন অনেক অনেক খুশি, কিন্তু আমাদের যে ব্যাটিং লাইনটা উইকেট দিয়ে দিতেছে, উইকেট দিতে ওইটা একটু দেখতে পাই, ঠিক আছে? ওইটা দেখলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন আসলে দর্শকদের অনুভূতি। বাংলাদেশ দল জেতাতে দর্শকদের মাঝে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা অনেকটা স্বতঃস্ফূর্ত, এবং আগামী ম্যাচগুলো বাংলাদেশ জিতবে সেটাই প্রত্যাশা রাখছে। এবং এশিয়া কাপের যে গ্লানি ছিল সেটা কাটিয়ে উঠে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে ধারাবাহিকতা বজায় রাখছে জেতার ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল। তারা আজকে যে উপস্থিতি আমরা মাঠে দেখতে পেয়েছি সেটা আগামীতে আরো দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করছি। এবং বিশেষ করে শারজা স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল সর্বশেষ ছিল এইটুকু। আগামী
শারজা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শিবলি আল সাদিক। জানাচ্ছিলেন বাংলাদেশ যে আফগানিস্তানকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ উইন করেছে এবং সেই জয়ের পরে সেখানকার যে স্থানীয় বাঙালি প্রবাসী বাঙালি যারা রয়েছে তাদের যে অভিব্যক্তি, বাংলাদেশ দলের আজকে কি কম ছিল বা কি ঘাটতি ছিল, সেই সব কিছু খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন তিনি। এবার যাব হচ্ছে পরের সংবাদে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস, বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20তে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে। 2 বছর পর ওয়ানডে দলের সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও। শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার যাচ্ছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যায় এখনও আরব আমিরাত যেতে পারেননি টি-20 দলের সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্ধারিত সময়ের পর নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা ভুল সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচনে কোনো পক্ষের হস্তক্ষেপ দেখছেন না বলেও জানান তিনি। তামিমের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে কালো দাগ পড়বে না বলেও মনে করেন আরেক প্রার্থী শাহনিয়ান তানিম। নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়া ক্যাটাগরি 2-এর প্রার্থীরা আশাবাদী জয়ের ব্যাপারে। সাপ্তাহিক ছুটির দিনেও জমজমাট ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার করায় অনেকে ধারণা করেছে ফাটা পড়বে নির্বাচনী আমেজে। তবে ভোটের মাঠে যারা আছেন তারা জানান দিচ্ছেন উপস্থিতি। তফসিল অনুযায়ী এদিন প্রার্থীদের কার্যক্রম না থাকলেও ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনের মাঠে থেকে যাওয়া প্রার্থীরা একে একে আসেন বোর্ডে। শাহনিয়ান তানিম, লুৎফর রহমান বাদল, আদনান রহমান দীপনরা আসেন বিসিবিতে। কুশল বিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এরপর আসেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক প্রার্থীরা দাবি তুলেছেন নির্বাচন পেছানোর। তবে অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল বলছেন নির্বাচন হওয়া উচিত সংবিধান মেনে নির্ধারিত সময়ে। সবকিছুরই একটা টাইম থাকে এবং টাইমের মধ্যে কিন্তু করতে হয়। আপনারা জানেন যে আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনার যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয় সেজন্য কিন্তু ইলেকশনটা, এবং আপনারা জানেন যে ইলেকশনের দাবির মধ্যে যেটা তাদের ছিল, আপনারা কিন্তু খেয়াল করে থাকেন যে একদিনের মধ্যে সব সিনারিও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমার ধারণা ইলেকশন মতো হচ্ছে। এবং পোড়খাওয়া এই সংগঠক ক্লাব ক্রিকেটে পরিচিত নাম। বিগত সরকারের আমলেও চেয়েছিলেন নির্বাচন করতে। দীর্ঘদিন পর বোর্ডে এসে স্মরণ করলেন সেই সময়ের কথা। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। ও সবশেষ নির্বাচনগুলি তো আপনারা জানেন যে স্বৈরাচারী নির্বাচন হয়েছে। 2 বার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে। একটা পক্ষ পুরোপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার। বিএনপি সমর্থিত তামিম ইকবালের প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় অনেকে আশঙ্কা করছেন যোগ্য সংগঠক পাওয়ার ব্যাপারে। সাবেক অধিনায়ক তামিম বলেছেন ক্রিকেটের জন্য কালো দিন। তবে অনেকের অবস্থান তার মন্তব্যের বিপরীতে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসুক। যারাই উইথড্র করেছে, খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনি যখন একটা নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন যারা আমরা নির্বাচন করছি সবাই আমরা অর্গানাইজার এবং খেলার মাঠের লোক। আমরা কেউই কারো কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে 10 থেকে 15 বছরের পিছনে আমরা ক্রিকেটের সাথে ইনভলভ না। সো আমি খুব আশাবাদী এই নির্বাচন নিয়ে। সংগঠক হিসেবে আমি আমার টিম ম্যানেজমেন্ট করার জন্য এবং হোল লিগটাকে মনিটর করার জন্য এগুলোতে আমাদের একটা সার্টেন লেভেল অফ দক্ষতা আছে। এখন আমরা যারা আছি তারা আমরা তো যেহেতু নির্বাচনের একটা বিষয় আমরা নির্বাচন করব, আর যারা আমাদেরকে ভোট দিবেন কাউন্সিলররা তারা বিবেচনা করেই দিবেন। সবাই আশাবাদী সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে। তবে অনেকের আক্ষেপ আছে সবার অংশগ্রহণ না থাকায়।
তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন হংকং ম্যাচে দর্শকদের স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করার জন্য পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামের আউটার গেটে মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি। গেটে বিশৃঙ্খলা এড়াতেও সরব ফেডারেশন, বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। এদিকে এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগের। আসন্ন হংকং ম্যাচ সামনে রেখে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত টার্ফ, বসানো হচ্ছে ডিজিটাল এলইডি বোর্ড। হংকং ম্যাচের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণে স্টেডিয়ামে আসেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম ও কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ম্যাচে স্পন্সর প্রতিষ্ঠান থেকে শুরু করে টিকিট ব্যবস্থাপনা, সিকিউরিটি এবং আয়োজক সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রস্তুতি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে দেখেন বাফুফের এই দুই কর্মকর্তা। এরপর ভেন্যুর টার্ফ পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাজওয়ার আউয়ালকে। এবার দর্শকদের জন্য ঝামেলামুক্ত ম্যাচ উপহার দিতে আশাবাদী বাফুফে। আমরা আজকে রেকি করতে আসলাম যে আমাদের সব যে পার্টনারগুলো আছে, সিকিউরিটি, ক্লিনিং, আমাদের টাইটেল স্পন্সর এবং আমাদের যে এজেন্সি যে আমাদের সাথে কাজ করবে, ইভেন্ট এজেন্সি ইন্টারস্পিড, ওরা সবাই এখানে এসেছে। আমি আর ফাহাদ সাহেব এসে কিন্তু পুরো মাঠ পরিদর্শন করলাম যে কোনখানে আমাদের ফ্যান্সের জন্য কি হবে। আমরা মনে করছি যে গত খেলার থেকে এই খেলাতে আরও স্মুথলি ফ্যান্সরা এনজয় করতে পারবে, প্রবেশও করতে পারবে, এক্সিট করতে পারবে এবং খেলার এনজয় করতে পারবে। লার্নিংস ছিল প্রিভিয়াস খেলার থেকে, ওটা নিয়ে আমরা ড্রয়িং বোর্ডে বসেছি, আমরা একটা ড্রয়িং করেছি। আমার মনে হয় যে এবার আরও স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে, আর কমফর্টেবলি যেন আসতে পারে। আমাদের একটা সেপারেট লাইন থাকবে ফিমেল দর্শকদের জন্য এবং এক্সিট পয়েন্ট ইজিয়ার করে দিব যদি কোনো দর্শকের টিকিটে কোনো ঝামেলা হয়, যেন ওই গ্যাঞ্জাটা না হয় সামনে। আর আমরা চেষ্টা করছি, গতবার মনে হয় একটা গেটে 18 জন করে স্ক্যান করেছিলাম, এবার ডাবল করে ফেলছি। আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচে যুক্ত হতে পারে নতুন স্পন্সর প্রতিষ্ঠান। এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগেরও। আরও নতুন কিছু ব্র্যান্ডও আসতে পারে এবং ওভারঅল মার্কেটিং থেকে আমাদের ওভারঅল যে এক্সপেকটেশন, আমরা বিশ্বাস করি এই নতুন এজেন্সি, আমাদের পুরাতন পার্টনার যারা আছে, সকলকে নিয়ে আমরা এবার আরও বেটার পারফর্ম করবো ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করব। খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট গিফট করব। ম্যাচ শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হবে কনসার্টের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হংকংয়ের বিপক্ষে ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে রাতে অনুশীলন করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের, তবে বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। তাই হাফের কাফেরার অধীনে বিকেলে ফুটবলার অনুশীলন চালিয়ে যাবে বলে জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার। অন্যদিকে ইনজুরি কাটিয়ে অনেকটাই উন্নতির পথে তপু, সুমন, আলামিনরা। আমাদের ম্যাচ হলো 8টার সময়। 8টার সময় যে ট্রেনিং করব সেই সময় দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সময়টা আবার বৃষ্টিতে হচ্ছে। তো কোনো কারণে যদি মনে করেন যে আমি 8টার সময় প্র্যাকটিস করতে গেলাম, দেখা গেল যে এত বৃষ্টির কারণে প্র্যাকটিসটা ওই দিনই হয়ে গেল। তো সেই জন্য আগে থেকে বিকেলটাকে চুজ করে নিয়ে আগাচ্ছি। আর তার পরবর্তী যেটা হচ্ছে যে আমাদের প্লেয়ারদের মধ্যে কিছু ইনজুরি তো আছে, সেই ইনজুরির মধ্যে যতটুকু ফিজিও ট্রেনার, ডাক্তার যতটুকু বুঝতেছে এবং তাদের ওই ট্রিটমেন্টের উপরেই, যেমন শুধুমাত্র এখন পর্যন্ত ইব্রাহিমকে আমরা অফ করেছি, এর বাদবাকি অন্যদেরকে পর্যবেক্ষণে আছে। বিএনপি সরকার গঠন করতে পারলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত করা হবে, এমন মন্তব্য করেছেন তাবিথ আউয়াল। তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিতে ফুটবল ফেডারেশন কাজ করছে বলেও জানান তিনি। জেলা পর্যায়ে খেলার মান উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছে ফেডারেশন এবং এখান থেকে একদিন জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে বলেও প্রত্যাশা তাবিথের। তৃণমূলই ফুটবলের প্রাণ। গ্রামগঞ্জে ফুটবল মানেই যেন বাড়তি উৎসব, যার ব্যতিক্রম ছিল না চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরেও। প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে সেখানে ছিল উপচে পড়া দর্শক উপস্থিতি। একটা সময় ঢাকার বাইরে থেকেই সমৃদ্ধ হতো জাতীয় ফুটবল। বিগত সময়ে যথাযথ উদ্যোগের অভাবে স্থবির হয়ে পড়ে পাইপলাইনে ফুটবলার সরবরাহ। এই জায়গায় আবারও গতি আনতে চান বাফুফে সভাপতি। লোকালাইজ ভাবেই যখন ফুটবলটা শুরু হয় তখন অটোমেটিক কেন্দ্রীয়ভাবে ছড়িয়ে যায়। ভালো ভালো প্লেয়ার তখন কেন্দ্রীয় টুর্নামেন্টে চলে যাবে। নারী এবং পুরুষের কথা আমি বলছি, ছোট ছোট টিম থেকে প্লেয়ারদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয় টুর্নামেন্টগুলো করব। কেন্দ্রীয় টুর্নামেন্ট থেকে আমরা ন্যাশনাল টুর্নামেন্টে চলে যাব। এটা হবে আমাদের
ল্যাডার অ্যাপ্রোচ। আমি বিশ্বাস করি যে কোনো না কোনো একদিন এই চাঁপাইনবাবগঞ্জ মাটির থেকেও আগামী জাতীয় দলের প্লেয়ার আমরা বাছাই করে নিতে পারবো। তবে জেলা পর্যায়ে ফুটবলে গতি আনতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কাঠামোগত দুর্বলতা। স্টেডিয়াম থেকে শুরু করে সাধারণ মাঠের বেহাল দশায় বাধাগ্রস্ত হয় অনুশীলন। এই প্রতিবন্ধকতা দূর করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান বাফুফে প্রধান। ফুটবলের মানটাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেখানে আমাদের গ্রাসরুটস লেভেল কোচিং হচ্ছে, গ্রাসরুটস লেভেল রেফারিং হচ্ছে, মাঠটাকে কীভাবে আরেকটু মেনটেনেন্স হাইগ্রেড করা যায় এবং অত্র এলাকাতে ছোট ছোট স্টেডিয়াম কেমনে আবার নির্মাণ করা যায় যৌথ উদ্যোগে। একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অসামান্য, তবে দেশের শিক্ষা ব্যবস্থায় নেই যথেষ্ট গুরুত্ব। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দলটির নেতা ও বাফুফে সভাপতি তাবিথ। বিএনপি আগামীতে প্রমিস করতেছে, কমিটমেন্ট দিচ্ছে যে যদি সরকার গঠন করতে পারে তাহলে প্রত্যেকটি স্কুলের কারিকুলামের ভিতরে ক্রীড়াটাকে অন্তর্ভুক্ত করে নিবে। কারণ আমরা বিশ্বাস করি যে ক্রীড়া এবং স্কুল জগতে এটা একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প নাই। সেটা হবে আমাদের আগামী দিনের কমিটমেন্ট এবং প্রত্যাশা। এছাড়াও তৃণমূলের দক্ষ টেকনিক্যাল স্টাফ তৈরি করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বাফুফে সভাপতি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চলতি বছর ডিসেম্বরে ভারত সফরে আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমন তথ্য জানান 2022 কাতার বিশ্বকাপ জয়ী তারকা। ভারতের কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও আহমেদাবাদে যাওয়ার কথা রয়েছে লিওর। সেখানে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে অংশ নেবেন বিশ্বসেরা ফুটবলার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন মেসি। ভারতের ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই মহাতারকা। ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরে চর্চা চলছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে। ব্যক্তিগত সফরেই নাকি চলতি বছর ডিসেম্বরে ভারতে আসছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন লিও নিজেই। এর আগে 2011 সালে ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই কলকাতা থেকেই শুরু হবে মেসির 3 দিনব্যাপী ভারত সফর, যেখানে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে দিবেন সংবর্ধনা। এছাড়া শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা ও ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন বিশ্বকাপ জয়ী তারকা। সল্ট লেকে সৌরভ গাঙ্গুলি, বাইচুং বুটিয়া, লিয়েন্ডার পেসদের সঙ্গে গোট কাপ নামক একটি টুর্নামেন্টে অংশ নেবেন মেসি। এছাড়া দিল্লি, আহমেদাবাদ ও মুম্বাই যাবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে অনেক আনন্দের। 13 ডিসেম্বর কলকাতা আসার পর মুম্বাই যাবেন লিওনেল মেসি। সেখানে বলিউড তারকা শাহরুখ খান, ক্রিকেটার সচিন টেন্ডুলকার, MS ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বসেরা ফুটবলারের। ফুটবল জাদুকরকে ব্যাট হাতে 22 গজে দেখা ভারতীয় সমর্থকদের জন্য নিশ্চিতভাবে অবসরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই সফর ঘিরে উচ্ছ্বসিত মেসি নিজেও। এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকা ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটা আমার জন্য সম্মানের। 15 ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মেসির। এছাড়া চলতি বছর নভেম্বরে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। যদিও এই ম্যাচে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি, মেসি খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মাস্কটের পর এবার উন্মোচন করা হলো ফিফা বিশ্বকাপ 2026-এর বল। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনের মাধ্যমে ট্রাইওন্টা নামের বলটি প্রকাশ্যে আনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রতীক সহ ঐক্য ফুটিয়ে তুলতে বলটি লাল, নীল ও সবুজ রঙে তৈরি করেছে অ্যাডিডাস। অত্যাধুনিক এই বলে রাখা হয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বেজে গেছে 2026 বিশ্বকাপ দামামা। ভেন্যু, দিনক্ষণ সব চূড়ান্ত। সোনার হরিণ টিকেটও ছাড়া হয়েছে। ইতোমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে বিশ্বকাপের মাস্কটও। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার সামনে এলো 2026 বিশ্বকাপের অফিসিয়াল বল।
তিন দেশে আয়োজিত বিশ্বকাপের জন্য এবার বল ট্রাইওন্ডা উন্মোচন করল ফিফা। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের অফিসিয়াল বলটি সামনে আনা হয়। ফুটবল কিংবদন্তি কাফু, ইয়র্গেন ক্লিন্সম্যান, আলেসান্দ্রো দেল পিয়েরো, জাভি হার্নান্দেজ ও জিনেদিন জিদানদের উপস্থিতিতে উন্মোচন করা হলো বিশ্বকাপের বলটি। টানা 15তম বারের মতো এবারও বিশ্বের অন্যতম ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তৈরি করেছে বিশ্বকাপের বল। ট্রাই ও ওন্ডা এই দুই শব্দ মিলে ট্রাইওন্ডা নাম দেওয়া হয়েছে বলটির। মূলত ট্রাই অর্থ 3 আর ওন্ডা শব্দের অর্থ ঢেউ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই 3 দেশে বিশ্বকাপ আয়োজন করায় বলটিতে লাল, সবুজ ও নীল এই 3 রঙের ঢেউ দিয়ে ডিজাইন করা হয়েছে। বলের নকশায় 3 দেশের জাতীয় প্রতীকও ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর প্রতীক ঈগলের ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে। ওপরের অংশে এই 3 দেশের প্রতীক খোদাই করে বসানো আছে। লাল, নীল ও সবুজ রঙের সঙ্গে আছে সোনালী রঙের ছোঁয়াও। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবারের বিশ্বকাপের বলে আনা হয়েছে নতুন এক চমক। ট্রাইওন্ডার নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতর একপাশে থাকা 500 হার্জ সেন্সর VAR ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইমের ব্যাপারে তথ্য দেবে, যার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড শনাক্ত করা যাবে। এছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করারও সুযোগ থাকছে। বলে আছে 4 প্যানেলের নকশা, যার মাধ্যমে আরও স্থির ও টেকসই হবে এই বলটি। সেলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে, আর খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায়ও ভালো গ্রিপ করবে। অত্যাধুনিক প্রযুক্তির এই বল প্রকাশ্যে আনতে পেরে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আপনাদের সামনে ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে। স্তরযুক্ত গ্রাফিক্স এবং উজ্জ্বল রং এই বলকে অন্যান্য যে কোনো বারের বলের থেকে আলাদা করেছে। এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য তৈরি করা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বল ট্রাইওন্ডা বলে মত অ্যাডিডাসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই চ্যাম্প লিভারপুল ও চেলসি। টানা 2 হারের পর জয় পেতে মরিয়া EPL এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অলরেডদের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার। অন্যদিকে EPL এর নিজেদের শেষ ম্যাচ হারা চেলসি ঘুরে দাঁড়াতে চায় যে কোনো মূল্যে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু শনিবার রাত 10:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার। সেই অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে অলরেডদের। হঠাৎই উঠতে থাকা লিভারপুল নেমে এলো মাটিতে। শিরোপা ধরে রাখার মিশনে অবশ্য শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্নে স্লটের শিষ্যরা। শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেওয়া রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে অলরেড। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ভাগ্য সঙ্গ দেয়নি মোহাম্মদ সালাদের। তারপরও EPL এর শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সমান ম্যাচে টেবিলের 2-এ থাকা আর্সেনালের থেকে 2 পয়েন্ট এগিয়ে লিভারপুল। চেলসির বিপক্ষে জয় দিয়ে সেই ব্যবধানটা আরও বাড়াতে চায় আর্নে স্লট শিষ্যরা। যদিও সামার ট্রান্সফার উইন্ডোর সাইনিং নিয়ে খুব একটা স্বস্তিতে নেই লিভারপুলের ম্যানেজমেন্ট। কারিকারি অর্থ খরচ করে ফ্লোরিয়ান উইডস, আলেকজান্ডার আইজাকদের দলে ভেড়ালেও তাদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাচ্ছে না ক্লাবটি। এরই মাঝে লিভারপুল কোচকে দুশ্চিন্তায় ফেলেছে নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকারের ইনজুরি। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান। আন্তর্জাতিক বিরতি পর্যন্ত এই গোলরক্ষকের সার্ভিস পাচ্ছেন না স্লট। আইজাক উইডস দুর্দান্ত ফুটবলার, তাদের সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তাদের আরো সময় দিতে হবে। নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু সমস্যা হয়। আমার বিশ্বাস তারা দ্রুতই মানিয়ে নেবে। আর অ্যালিসনকে আমরা আন্তর্জাতিক বিরতি পর্যন্ত পাচ্ছি না। সে দলের সঙ্গে অনুশীলন করেনি। আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ। ম্যাচটাও তাদের ঘরের মাঠে, আমাদের সতর্ক থাকতে হবে। তবে ফরাসি স্ট্রাইকার হুগো ইকেতিকে ও মোহাম্মদ সালার ফর্ম কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আর্নে স্লটকে। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলকে ছেড়ে কথা বলবে না চেলসি। EPL এ নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসে কিছুটা এগিয়ে আছে ব্লুজ। যদিও চলতি মৌসুমটা প্রত্যাশিতভাবে যাচ্ছে না ওয়েস্ট লন্ডনের ক্লাবটির। ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত ছন্দে থাকা কোল পালমারকে পাচ্ছেন না এনজো মারেস্কা। যদিও অলরেডদের বিপক্ষে EPL এর গেল মৌসুমের শেষ দেখায় 3-1 গোলের বড় জয় এগিয়ে রাখবে চেলসিকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
এদিকে স্যাটারডে নাইটে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। গানারদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে ঘরের মাঠে আর্সেনাল নামবে শনিবার রাত ৮টায়। এদিকে আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে একই সময় মুখোমুখি হবে এই দুদল। ইপিএলে লিভারপুল আর আর্সেনালের লড়াইটা চলতে থাকে মৌসুমের শুরু থেকে। গেল কয়েক মৌসুম ধরে ট্রফির জন্য এই দু দলের লড়াই চলছে ইঁদুর বিড়াল দৌড়ের মতো। এবারের মৌসুমেও দেখা যাচ্ছে একই চিত্র। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পাল্লা চলছে দু দলের মধ্যে। মৌসুমের শুরু থেকে এবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের মিশনে আছে আর্সেনাল। সে লক্ষ্যে নতুন সিজনে বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়েছে গানার্স। তার সুফলও বেশ ভালোভাবে পাচ্ছে মিকেল আর্তেতার দল। নতুন মৌসুমে এখন পর্যন্ত 6 ম্যাচে মাঠে নেমে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2 অবস্থানে এই দলটার, যার মধ্যে 4 জয় 1 হার 1 ড্র আছে আর্সেনালের। নিজেদের পরের ম্যাচে লন্ডনের আরেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচের আগে গানারদের জন্য চিন্তার কারণ জেসুস, কাই হাভার্টস, মাদুয়েকের ইনজুরি। যদিও এই ম্যাচে কোচ পাচ্ছেন ইউকারেস, ওডেগার্ড, রাইস, সাকা, কালাফিওরিদের। শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা মিকেল আর্তেতার। প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবার বেহাল দশায় আছে। চলতি মৌসুমে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 19-এ। 6 ম্যাচের 4টিতেই হারের ক্ষত পেয়েছে দলটা, জানিয়ে তার ভাঁজ ওয়েস্ট হ্যাম কোচের কপালে। ইনজুরি আর সাসপেনশনে 3 জন ফুটবলারকে পাবেন না কোচ সান্তো। মুখোমুখি অবস্থানেও ঢের এগিয়ে আর্সেনাল, তাই ঘরের মাঠে সব দিক থেকেই এগিয়ে থাকবে আর্তেতার দল। এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দশা কাটিয়ে উঠতে আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। 8 বছর পর আবারও ইপিএলে ফিরেছে সান্ডারল্যান্ড, যে দলটা চলতি মৌসুমে ভালো ছন্দে আছে। এখন পর্যন্ত খেলা 6 ম্যাচের 3টিতেই জিতেছে তারা। তাতেই তাদের পয়েন্ট টেবিলে অবস্থান 5-এ। বিপরীতে বাজে সময় পার করা রেড ডেভিলদের অবস্থান টেবিলের 14-তে। অতীত পরিসংখ্যানে রুবেন আমোরিমের দল এগিয়ে থাকলেও সান্ডারল্যান্ডের ফর্ম চোখ রাঙানি দিচ্ছে রেড ডেভিলদের। যদিও এই ম্যাচে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও পুনর্মিলনী হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের। এই মৌসুমে দল বদলে ব্যয়ের তুলনায় আয় নেই রেড ডেভিলদের। 100 মিলিয়ন ইউরো ঘাটতি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই মৌসুমের মাঝপথে একাধিক প্রীতি ম্যাচ খেলে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে চায় ইউনাইটেড কর্তৃপক্ষ। এর মধ্যে আল নাসরের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে রেড ডেভিলদের। তা আলোর মুখ দেখলে আবারও এক হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার এক অনন্য নক্ষত্র। রোনালদো যেখানে পা রাখবেন অর্থ তার পিছু নেবে, এটা তার সমালোচক থেকে শুরু করে সমর্থক সবারই ভালো জানা। পর্তুগিজ তারকাকে দলে পেতে উন্মুখ হয়ে থাকে বিশ্বের যে কোনো দল, কারণ রোনালদোর নামই তো একটা ব্র্যান্ড, সমর্থকদের হৃদয়ের রাজা। স্পোর্টিং সিপি থেকে 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান রোনালদো হয়ে ওঠেন ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ। ম্যানচেস্টার ইউনাইটেডের একাধিক সাফল্যের পেছনে অবদান রয়েছে পর্তুগিজ তারকার। 2009 সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী সময়ে রং ছড়িয়েছেন। এরপর নিজেকে আরো প্রমাণের অপেক্ষায় পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সবসময় তার হৃদয়ের বড় একটা অংশ জুড়ে ছিল। তাই তো দ্বিতীয় দফায় আবারও ফেরেন ওল্ড ট্রাফোর্ডে। সমর্থকরা হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিয়েছিলেন CR7-কে। তবে সে সুখ বেশি দিন স্থায়ী হয়নি তার। কোচের সঙ্গে বিরোধের জেরে ওল্ড ট্রাফোর্ডে থাকাই কঠিন হয়ে উঠেছিল। তাই তো পুরো দুনিয়াকে অবাক করে দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের চাকচিক্য ছেড়ে তুলনামূলক কম জনপ্রিয় সৌদি আরবের লিগে যোগ দেন রোনালদো। 2023 সালে আল নাসরে তার পথ চলার শুরুতে অনেকে নানা সমালোচনা করলেও রোনালদো প্রমাণ করেছেন তিনি যেখানেই যান সেখানেই সোনা ফলে। তাকে দেখে ইউরোপের একের পর এক ফুটবলার যোগ দেন সৌদি আরবের ফুটবলে। নতুন খবর, আবারও পুনর্মিলনী হচ্ছে রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের। দল বদলে এবার 250 মিলিয়ন ইউরো খরচ করেছে রেড ডেভিলরা। ব্যয়ের তুলনায় আয় হয়নি সেভাবে, উল্টো হয়েছে ক্ষতি। 100 মিলিয়ন ইউরো ঘাটতি আছে ক্লাবটির। ঘাটতি পুষিয়ে নিতে মৌসুমের মাঝপথে একাধিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। এর মধ্যে সৌদি আরব সফরে যাওয়ারও পরিকল্পনা আছে তাদের। সেখানেই আল নাসরের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় রেড ডেভিলরা। যদি সত্যিই তা আলোর মুখ দেখে, তবে আবারও একসঙ্গে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনালদোকে। তখন হয়তো অভিমানের বরফ কিছুটা হলেও গলতে পারে পর্তুগিজ তারকার। পারভিন আক্তার, সময় সংবাদ।
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। নারী এশিয়ান কাপের প্রস্তুতির স্বার্থে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প করছেন 29 নারী ফুটবলার। ক্যাম্পে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন বাফুফে বস। এ সময় ফুটবলারদের অনুশীলন ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি। আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য নারী দলকে উৎসাহ দেন তাবিথ আওয়াল। মিশন অস্ট্রেলিয়ার জন্য নারী দলের ক্যাম্পে সহযোগিতা করছে ইয়াং ওয়ান কর্পোরেশন। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানায় বাফুফে। আবারও বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় টি-20তে শারজাহ স্টেডিয়ামে প্রচুর প্রবাসী বাংলাদেশি দর্শকের সমাগম ঘটে। এশিয়া কাপের সুপার 4 থেকে বিদায় নেওয়ার পর প্রথম টি-20তে খুব বেশি দর্শককে মাঠে দেখা যায়নি, তবে এদিনের চিত্র ছিল ভিন্ন। প্রথম ম্যাচের তুলনায় 10 গুণ বেশি প্রবাসী বাংলাদেশি গিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটারদের সমর্থন জানাতে। বিকেল থেকেই মাঠে যেতে থাকেন দর্শকরা। স্টেডিয়ামের বাইরে জার্সি ও পতাকা বিক্রির ধুম পড়ে যায়। লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের খেলা উপভোগ করেন সমর্থকরা। সিরিজের শেষ টি-20তেও মাঠে বসে উপভোগ করতে চান প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে। আগের ম্যাচে দর্শক কম ছিল, আজকে আমাদের ছেলে ভালো হয়েছে। জার্সি বেচতেছি 30 টাকা করে আর ফ্ল্যাগ বেচতেছি 15 টাকা করে। এশিয়া কাপে যে ভালো কিছু করতে পারে না, এই 3 সিরিজ খেলে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। ইনশাল্লাহ আমাদের দেশের জন্য দোয়া চাই। টি শার্ট মোটামুটি সেল হচ্ছে, পতাকা, ফ্ল্যাগ, টি শার্ট সবকিছুই ভালো হচ্ছে আজকে। এই ছিল খেলার সময়।